নয়াদিল্লিতে ভারতের ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4 দিনের সফর শেষে দেশে ফিরবেন আজ। তিস্তা চুক্তি না হওয়ায় বাংলাদেশের হতাশা থাকলেও নিরাশ হওয়ার কিছু নেই, মন্তব্য ভারতের বিশ্লেষকদের। দুই দেশই এই ইস্যুতে স্থায়ী সমাধানে পৌঁছাতে চায়। ডেথ রেফারেন্স মামলার নিষ্পত্তিতে দীর্ঘ সময় লাগায় বিনা বিচারে কারাবরণ করতে হচ্ছে অনেককে। বিচারপতি ও আইনজীবীর সংকটই কারণ বলছেন সিনিয়র আইনজীবীরা। নীতিমালা ছাড়াই 10 বছর ধরে চলা 17টি বেসরকারি আইসিডিকে সরিয়ে নিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চলে যেতে হবে 20 কিলোমিটার দূরে সীতাকুণ্ডে। এবং পহেলা বৈশাখ সামনে রেখে কদর বেড়েছে রাজশাহী সিল্কের। বেশি দামের অভিযোগ ক্রেতাদের, উৎপাদন খরচ বাড়ায় কারণ বলছেন বিক্রেতারা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। গতকাল সন্ধ্যায় প্রণব মুখার্জির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ হয়। এর আগে রাষ্ট্রপতি ভবনেই প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। বাংলাদেশে সন্ত্রাস দমনে আওয়ামী লীগ সরকারের দৃঢ় অবস্থানের প্রশংসা করেন তিনি। এর আগে দিনের শুরুতেই রাজস্থানে আজমির শরীফে মাজার জিয়ারত করেন শেখ হাসিনা। নয়াদিল্লি থেকে আরও জানাচ্ছেন দেবাশিস রায়। 4 দিনের সরকারি সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ সম্মানে অতিথি হয়েছেন রাষ্ট্রপতি ভবনের। জানা গেছে গেল 3 দিনে রাষ্ট্রপতির সাথে দেখা হলেও রোববার স্থানীয় সময় সন্ধ্যা 7টায় প্রণব মুখার্জির সাথে আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎ হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এ সময় রাষ্ট্রপতি ভবনের ড্রয়িং রুমে বসে বেশ কিছুক্ষণ কথা বলেন তারা। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ব্যাপক প্রশংসা করেন প্রণব মুখার্জি। এর আগে রাষ্ট্রপতি ভবনেই শেখ হাসিনা বৈঠক করেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে। সোনিয়া পুত্র রাহুল গান্ধীও এ সময় মায়ের পাশেই ছিলেন। বাংলাদেশের সন্ত্রাস দমনে আওয়ামী লীগ সরকারের ভূমিকার প্রশংসা করেছেন সোনিয়া। পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রশংসাও করেছেন তিনি। এর আগে দিনের শুরুতেই রাজস্থানের আজমির শহরে পৌঁছে সফর সঙ্গীদের নিয়ে আজমির শরীফের দরগায় জিয়ারত করেন তিনি। এরপর দরগার বিভিন্ন স্থান ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, নয়াদিল্লি, ভারত। তিস্তা চুক্তি না হওয়ায় বাংলাদেশের হতাশা থাকলেও একেবারে নিরাশ হওয়ার কিছু নেই বলে মনে করেন ভারতের বিশ্লেষকরা। তারা মনে করেন সময় লাগলেও দুই দেশের প্রধানমন্ত্রীর দৃঢ় অবস্থানের কারণেই তিস্তার পানি বণ্টনে একটি স্থায়ী সমাধানে পৌঁছানো যাবে। তারা আরও মনে করেন শেখ হাসিনার ভারত সফরে এতগুলো চুক্তি সম্পাদনী প্রমাণ করে ঢাকার সঙ্গে সুসম্পর্ক স্থাপনে কতটা আন্তরিক নয়াদিল্লি। ভারতের নয়াদিল্লি থেকে দেবাশিস রায়ের আরও একটি রিপোর্ট। গেল শনিবার দুপক্ষের শীর্ষ বৈঠক শেষে যৌথ বিবৃতি দিতে গণমাধ্যমের সামনে এলেন দুই সরকার প্রধান শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে নিজেদের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন তারা। বৈঠকে 36টি চুক্তি ও সমঝোতা স্মারকে সই হলেও বহুল প্রত্যাশিত তিস্তায় আসেনি কোনো বাস্তবায়নের অঙ্গীকার, বরং তা আবারও ঠাঁই পেল আশ্বাস হিসেবে। এরই মধ্যে শনিবার সন্ধ্যায় তিস্তার পানি বণ্টন নিয়ে বিকল্প প্রস্তাব দিলেন মমতা ব্যানার্জি। তবে কি তিস্তা চুক্তি সম্পাদনে নরেন্দ্র মোদীর স্পষ্ট ঘোষণা শুধুই আনুষ্ঠানিকতা? বাংলাদেশ এবং ভারতের মধ্যে তিস্তাটা একটা সিম্বলিক একটা জায়গায় পৌঁছে গেছে, যেটা বারবারই মনে হচ্ছে বাংলাদেশের তরফ থেকে যদি আমরা এটা দেখি যে ভারত এই প্রতিশ্রুতি দেয় কিন্তু কোনো না কোনো কারণে তিস্তাটাকে আমাদেরকে দেয়া হয় না। যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলতেন যে বাংলাদেশের সঙ্গে তিস্তার জলবন্টন নিয়ে কোনো চুক্তি হবে না, তাহলে সেটা একটা নেতিবাচক মন্তব্য হতো। উনি কিন্তু সে কথা বলেননি। তিস্তার চুক্তি নিয়ে মমতা ব্যানার্জির নতুন প্রস্তাব নিয়েও ভাবনার অবকাশ রয়েছে মত দিয়ে তারা বলছেন, নরেন্দ্র মোদীর শাসনামলেই যে তিস্তার সমাধান হবে এই বক্তব্যেরও দীর্ঘমেয়াদী তাৎপর্য রয়েছে, যা গুরুত্বের সাথে নিতে হবে বাংলাদেশকে। নরেন্দ্র মোদী নিঃসন্দেহে বলেছেন যে
তিনি থাকাকালীন বা তার রেজিম অনুযায়ী থাকার সময়ের মধ্যেই এটা তিনি সমাধান করবেন। আমাদের সংবিধানে সেই প্রভিশন রয়েছে, যদি সেন্টারের মনে হয় যেটা দেশের জন্য ততটাই গুরুত্বপূর্ণ এবং স্টেটের বিরোধিতা থাকা সত্ত্বেও তারা করতে পারে সেটা। প্রধানমন্ত্রীও যে কথা বলেছে যে কেবলমাত্র ভারত এবং বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গকেও আমরা এই চুক্তির মধ্যে নিয়ে আসতে চাইছি, সেটা কিন্তু আমাদের দেশে কেন্দ্র রাজ্য সম্পর্কের যে কাঠামো, সেই কাঠামোর পরিপন্থী নয়। তাদের মতে শুধু তিস্তা ইস্যুটিই নয়, এবারের সফরে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক অন্য যেসব চুক্তি সম্পন্ন হয়েছে তা দু দেশের সম্পর্কেরই নিদর্শন হয়ে থাকবে। দেবাশিস রায়, সময় সংবাদ, নয়াদিল্লি, ভারত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে কতগুলি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে তা নিয়ে শনিবার থেকে শুরু হয় বিভ্রান্তি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক কূটনীতিকরা এটাকে দেখছেন দুঃখজনক ও অপেশাদারী আচরণ হিসেবে। সংখ্যাতাত্ত্বিক এ ভুল বোঝাবুঝির অবসান করে দুই দেশের জনগণের সামনে ব্যাপারটি পরিষ্কার করা প্রয়োজন বলে মনে করেন তারা। আরও জানাচ্ছেন শাতিলা শারমিন। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। পরে এক যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ ভারত মোট 22টি চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। ওই দিনই ভারতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব সাংবাদিকদের জানান, এ সংখ্যা মোট 36টি। 36 MOU agreement SOP। আর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে শনিবার থেকেই 22টি চুক্তি ও সমঝোতা স্মারকের তালিকা দিয়ে দেওয়া হয়। দিন শেষে যৌথ বিবৃতির 59 নম্বরে বলা হয়েছে, মোট 34টি দ্বিপাক্ষিক দলিল স্বাক্ষর হয়েছে। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চুক্তি বিষয়ে কোনো ধরনের সংখ্যা বা তালিকা দেওয়া হয়নি। সর্বোচ্চ পর্যায়ের এমন রাষ্ট্রীয় সফরে স্বাক্ষরিত হওয়া দ্বিপাক্ষিক দলিল নিয়ে এমন বিভ্রান্তিকে দুঃখজনক ও অপেশাদারী আচরণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। 22টা না 36টা সেটা নিয়ে যে আলোচনাটা হচ্ছে সেটা দুঃখজনক। এক ধরনের প্রফেশনালিজম যেটা আমরা বলি, সেটার ব্যাপারে সবার আবার সন্দেহ আসে। জনগণকে নিয়ে সবকিছু বলা, পরিষ্কার করা বা যেই প্রফেশনালিজম যেটা আমরা দেখি পশ্চিমা দেশে বা এমনকি জাপানে, সেটা কখনো গড়ে ওঠেনি। সাবেক কূটনীতিকদের মতে, রাষ্ট্রীয় এ সফরে অধিক সংখ্যক কর্মসূচি থাকায় এক ধরনের অসামঞ্জস্যতা তৈরি হয়ে থাকতে পারে। অল্প সময়ের ভিতরে এতগুলো চুক্তি এবং মেমোরান্ডাম সই হয়েছে, যার হিসাব কোনো পক্ষে দিতে পারছে না। তো এটা আমি বলবো ওভারঅল ভিজিটের একটা একটা দুর্বল অংশ আমি বলবো। এবং এই ভিজিটটা কিন্তু বাংলাদেশ ম্যানেজমেন্ট করেনি, এটা ভারতীয় প্রোটোকল এটা ম্যানেজমেন্ট করেছে। এটা আমি বাংলাদেশের ডিপ্লোম্যাটকে আমি এই জন্য দায়ী করতে চাই না। পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেশী গুরুত্বপূর্ণ দেশের জন্য আলাদা আলাদা ডেস্ক স্থাপনের পরামর্শ তাদের। সবচেয়ে কাজ বেশি ভারতের সাথে, সুতরাং একটা ডিভিশন থাকবে বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় ডেডিকেটেড টু ইন্ডিয়া অনলি। বলার ব্যাপারে যেই পেশাদারিত্ব দরকার বা যে সফিস্টিকেশন দরকার সেটা নেই বলে তাদের উপরও ট্রাস্ট করা যাচ্ছে না। তো অন্য কথায় ওই জায়গায় এখনো বড় একটা দুর্বলতা রয়ে গেছে। অধিক সংখ্যক চুক্তি স্বাক্ষরই নয়, তা বাস্তবায়নের জন্য দুদেশের সরকারের আন্তরিকতা সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে করেন তারা। দুই সাইডেই এটাকে পরিষ্কার করবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ভারত সফরের শেষ দিনে সে দেশের ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লির তাজ প্যালেসে এ মতবিনিময় সভা চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাজ প্যালেসে পৌঁছালে ভারতের পেট্রোলিয়াম ও জ্বালানি বিষয়ক মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তাকে স্বাগত জানান। মতবিনিময় সভায় ভারতের চেম্বার অব কমার্সের নেতাদের পাশাপাশি বাংলাদেশের ব্যবসায়ী নেতারাও বক্তব্য রাখেন। এতে দুদেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন দিক ও জ্বালানি সংক্রান্ত বিষয় আলোচনা হয়। এর আগে সকাল 9:30টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়া ফাউন্ডেশনের আয়োজিত সংবর্ধনায় যোগ দেন। 4 দিনের ভারত সফর শেষে আজ দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। সময় সংবাদে আরো থাকছে। সিরাজগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত। আলাদা দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী 2 সহোদর সহ 3 জনের মৃত্যু। ভিগো কেবল কেসিং ঘরকে একই সাথে দিন বিউটিফুল লুকস এন্ড টোটাল সেফটি।
নিরাপত্তা বাহিনীর দেয়া আইডিগুলোর তদন্তের ব্যাপারে ফেসবুক কর্তৃপক্ষ সহযোগিতা করবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, নারীর প্রতি সহিংসতা রোধে একসাথে কাজ করবে ফেসবুক ও বাংলাদেশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তারা তাদের ফোকাল পয়েন্ট যেন প্রেরণ করেন, এই বিষয়টি আমরা সেখানে আলোচনা করেছি। এই নামগুলো তাদের কাছে গেলে ইনভেস্টিগেটিং বিভিন্ন তদন্তাধীন ক্ষেত্রে এবং মামলার ক্ষেত্রে এই ফোকাল পয়েন্টরা যে তথ্য চাবেন ফেসবুক কর্তৃপক্ষ সেই ক্ষেত্রে যথাযথ সহায়তা প্রদান করবেন। নারীর প্রতি যে সহিংসতা হয় এ বিষয়ে ফেসবুক দৃশ্যমান একটি কর্মসূচি গ্রহণ করবে ডাক এবং টেলিযোগাযোগ বিভাগের সঙ্গে। হাইকোর্টে বাড়ছে ডেথ রেফারেন্স মামলার সংখ্যা। গত বছর যে পরিমাণ মামলা নিষ্পত্তি হয়েছে, দায়ের হয়েছে তার 3 গুণ। মামলার সংখ্যা বেশি হওয়ার কারণে নিষ্পত্তিতে লাগছে দীর্ঘ সময়। এতে একদিকে যেমন দোষী ব্যক্তির শাস্তি বিলম্বিত হচ্ছে, তেমনি দোষ প্রমাণ না হলেও নির্দোষ ব্যক্তিকে দীর্ঘদিন বিনা বিচারে কারাবরণ করতে হয়। সিনিয়র আইনজীবীদের মতে হাইকোর্টে অধীনস্থ বেঞ্চের সংকটের পাশাপাশি বিচারপতি ও আইনজীবীর সংকট রয়েছে। আরো জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। রাত্রের কথা শুনলে মনে করলে আমার কষ্টে বুক ফাটে। খুলনার এক সাধারণ ব্যবসায়ী বদিউজ্জামান লিটুর এই আর্তনাদ হয়তো জেলখানার কন্ডেম সেলে থাকা অনেকেরই প্রতিধ্বনি। বাগেরহাটের এক হত্যা মামলায় দায়রা জজ আদালতে ফাঁসির দণ্ড পান। এরপর হাইকোর্ট থেকে সাজা কমে যাবজ্জীবন, পরে আপিলে নির্দোষ প্রমাণিত হয়ে কারাগার থেকে মুক্তি পান তিনি। কিন্তু এ সময়ের মধ্যেই জীবনের 12টি বছর কারাগারে বন্দী অবস্থায় কেটেছে তার। একইভাবে 1 যুগেরও বেশি সময় পর গাজীপুরের সংসদ সদস্য আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলায় ফাঁসির দণ্ড পাওয়া 22 আসামির মধ্যে হাইকোর্ট থেকে খালাস পান 7 জন। এমন নজির আরও রয়েছে। মামলার নথি ঘেঁটে দেখা যায় 2003 থেকে 2010 সাল পর্যন্ত 8 বছরে 1027টি ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে 560টিতেই সাজা কমে অনেক আসামি খালাস পেয়েছেন। 2016 সালে ডেথ রেফারেন্স মামলা হয়েছে 161টি, যার মধ্যে নিষ্পত্তি হয়েছে মাত্র 45টি। আর বর্তমানে উচ্চ আদালতে অনিষ্পন্ন মামলা রয়েছে 579টি। গুরুত্বপূর্ণ মামলা পরিচালনার জন্য দক্ষ আইনজীবীদের নিয়ে একটি তদারকি সেল গঠন করার পরামর্শ দেন অ্যাটর্নি জেনারেল। একজন বিচারপতি নিয়োগ করা হলো, তার কোনো অভিজ্ঞতাই নেই ডেথ রেফারেন্স শুনানি করার, তাহলে কি হবে? এই সমস্ত মামলায় তদন্তকারী কর্মকর্তা এদের আরো এফিশিয়েন্ট হওয়া উচিত। হাইকোর্টের সিনিয়র আইনজীবী মনে করেন, বিচারিক আদালতে রায় দেওয়ার সময় মামলার অভিযোগ ও আইনজীবীদের যুক্তিতর্ক ভালোভাবে পর্যালোচনা করা হয় না। পুলিশ যেমন সঠিক তদন্ত না করে ঢালাওভাবে আসামি দেয়, নিম্ন আদালতও কোনো কোনো ক্ষেত্রে ঢালাওভাবে ফাঁসি দেয়। মামলা নিষ্পত্তি করার জন্য বিচারকের অভাব রয়েছে এবং আইনজীবীদের অভাব রয়েছে। ফৌজদারি কার্যবিধির 31-2 ধারা মতে দায়রা জজ যে কোনো দণ্ড দিতে পারেন, তবে কোনো বিচারক মৃত্যুদণ্ডের আদেশ দিলে তা হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে কার্যকর করতে হয়। আইনের এই বিধান ডেথ রেফারেন্স বা মৃত্যুদণ্ড অনুমোদন হিসেবে পরিচিত। সারা দেশে এমন অসংখ্য নজির রয়েছে যে নিম্ন আদালতে মৃত্যুদণ্ড পাওয়ার পর এই সর্বোচ্চ আদালত থেকে নির্দোষ প্রমাণিত হয়েছেন অভিযুক্তরা। নিয়মের এই বেড়াজালে বিচারিক প্রক্রিয়া চূড়ান্তভাবে শেষ হওয়ার পূর্বেই জীবনের দীর্ঘ সময় কারাগারের আবদ্ধ প্রকোষ্ঠে কাটাতে হয় কোনো কোনো নিরপরাধ ব্যক্তিকেও। তাই সংশ্লিষ্টরা মনে করেন, শিগগিরই বিচারের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা কমিয়ে মানুষের পূর্ণ বিচারিক অধিকার ফিরিয়ে আনা জরুরি। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে সহ 5 জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 3 জন। হাইওয়ে পুলিশ জানায়, সকালে কামারখন্দ থেকে সিরাজগঞ্জে যাওয়ার সময় বনবাড়িয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয় যাত্রীবাহী বাস। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী বেলাল ও সোহরাব নামের 2 সহোদর এবং আলামিন নামের অপর একজন নিহত হন। এ সময় অটোরিকশার আহত আরও 2 যাত্রীকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে জেলার হাটিকুমরুলের নেওরগাছা এলাকায় ট্রাকের চাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী চায়না রানী পাল ও তার মেয়ে সুস্মিতা পাল। আহত অবস্থায় সুস্মিতা পালের বাবা শঙ্কর পালকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দল ধরে আমার 2টো বাচ্চা মারা গেছে, আমার 2টো বাচ্চা মারা গেছে, আমার ভাই মৃত্যুর সাথে
একটা বাস আর সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়েছে। প্রথমে আমরা সেখানে চলে গেছি, চলে যাওয়ার বাসটা নাকি চলে যায়, বাসটাকে আটক করা সম্ভব হয়নি। তো সিএনজিটা দুমড়ে মুছে পড়ে থাকে, ওই লাশটাকে উদ্ধার করি মর্গে পেঠাই, এবং আর চারজন আহত অবস্থা ছিল, ওদেরকে মেডিকেলে পাঠাই। রাজধানীর মতিঝিলের বিডিবিএল ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের আধ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে 24 তলা বিডিবিএল ভবনের 20 তলার একটি স্টোর রুমে সকাল 6:30টার দিকে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় আধা ঘন্টা পর 6:45টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে স্টোর রুমের সব মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এটা যেহেতু ইলেকট্রিশিয়ান অলরেডি কাজ করতেছিল, তো ওইখানে ইলেকট্রিকের ফল্ট থেকেই এই ধরনের সমস্যা হয়েছে। আইসিবির 7টা ফ্লোর, একটা 20 তলায় আগুন লাগেছে। পুরো ফ্লোর থেকে না পুরো ফ্লোর না, যা ছিল একটা জায়গায় সীমাবদ্ধ ছিল, যেটা স্টোর রুম তারা বলতেছে আর কি। সময় সংবাদে আরো থাকছে। নানা সমস্যায় অকার্যকর হয়ে পড়েছে রংপুর মেডিকেলের রেডিওলজি বিভাগ। দীর্ঘদিন ধরে নষ্ট রোগ নির্ণয়ের বেশিরভাগ মেশিন বিপাকে রোগীরা। শুধু বন্ডেড লাইসেন্স নিয়ে 10 বছর ধরে কার্যক্রম চালানো 17টি বেসরকারি আইসিডিকে শহরের বাইরে সরিয়ে নেওয়ার নির্দেশ দিতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দর উপদেষ্টা পরিষদের 11তম বৈঠকের এ সিদ্ধান্ত ইতোমধ্যে আইসিডি মালিকদের জানিয়ে দেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত কোনো রকম নীতিমালা ছাড়াই চলা এসব আইসিটিকে 2019 সালের মধ্যে চট্টগ্রাম বন্দর থেকে অন্তত 20 কিলোমিটার দূরে সীতাকুণ্ডে সরে যেতে হবে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামের ইপিজেড মোড় থেকে কাঠগড় হয়ে পতেঙ্গা পর্যন্ত প্রায় 7 কিলোমিটার এলাকায় রয়েছে 6টি প্রাইভেট আইসিডির অবস্থান, যেখানে রাত দিন 24 ঘন্টা ঢুকছে আর বের হচ্ছে বন্দর কেন্দ্রিক ট্রাক, কাভার্ড ভ্যান এবং প্রাইম মুভারের মতো বিশাল বিশাল যানবাহন। ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে লেগে আছে অসহনীয় যানজট। শুধু এই 6টি নয়, শহরে অবস্থানরত প্রাইভেট আইসিডির জন্য সাধারণ মানুষকে যানজটের ভোগান্তিতে পড়তে হয়। এই অবস্থায় বন্দর উপদেষ্টা কমিটির 11তম সভার সিদ্ধান্ত অনুযায়ী সবগুলো প্রাইভেট আইসিডিকে শহর ছাড়তে হবে। উপদেষ্টা কমিটিতে একটা সিদ্ধান্ত হয়েছে যে পর্যায়ক্রমে 20 কিলোমিটার বাইরে অফডক নির্মাণ করে এটি স্থানান্তর হবে। তবে ব্যবসায়ীরা বলছেন 1.5 বছরের মধ্যে সবগুলো আইসিডি শহরের বাইরে সরিয়ে নেওয়া সম্ভব নয়। ওরা কিন্তু যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু তার আগেই কিন্তু একটা প্ল্যান করতে হবে যে আমি এই কার্গোটা কোথায় নেব। জটসলে তো হবে না, এর কার্গোগুলো নেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। সুতরাং 1.5 বছর সময় কি যথেষ্ট কিনা সেটা কর্তৃপক্ষ বিবেচনা করে দেখবে। কন্টেনারগুলো কিন্তু লোড করে এবং খালি কন্টেনার নিয়ে কিন্তু বন্দরের ভেতরে প্রবেশ করে, আবার বন্দর থেকে বের হয়ে আসে। এই সময়টা প্রচুর যানজটের তৈরি হয় এবং আমাদের সবকিছু স্থবির হয়ে আসে। আমদানি রপ্তানি সবগুলো কন্টেনার প্রাইভেট আইসিডিতে নিয়ে আসা হয়, শুল্কায়ন শেষে পাঠানো হয় বন্দর এবং আমদানিকারকের কাছে। তাই আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রাখার জন্য শহরের বাইরে প্রাইভেট আইসিডি গড়ে তুলতে জায়গা বরাদ্দ দেওয়ার দাবি জানান চেম্বার সভাপতি। এটা বন্দর, এয়ারপোর্ট সবগুলোর জন্য একটা হুমকি। এই জন্য তাদের জন্য একটা জায়গা দরকার, একটা যদি ভিলেজ বা এরকম একটা জায়গা দেওয়া হয়, অফডকের জন্য একটা নির্দিষ্ট জায়গা দেওয়া হয় এবং স্লোলি যাতে তারা তাদের শিফট করতে পারে সেটার দিকে আমার মনে হয় ব্যবস্থা করতে পারে। খাদ্যপণ্য, তুলা এবং স্ক্র্যাপের মতো 37টি পণ্যের আমদানি রপ্তানি শুল্কায়ন সম্পন্ন হয় প্রাইভেট আইসিডিতে। রপ্তানি বাণিজ্যের 92% এবং আমদানি বাণিজ্যের 25% কার্যক্রম পরিচালিত হয় এখান থেকেই। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সমস্যায় জর্জরিত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগ। রোগ নির্ণয়ের বেশিরভাগ যন্ত্রপাতি দীর্ঘদিন নষ্ট থাকায় প্রায় অকার্যকর হয়ে পড়েছে বিভাগটি। দীর্ঘদিন পড়ে থাকায় কোটি কোটি টাকা মূল্যের মেশিনগুলো কার্যকারিতা হারিয়েছে। এতে রোগ নির্ণয়ের জন্য বাইরের ল্যাবে রোগীদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের কার্যক্রম এখন অনেকটাই অকার্যকর। এই বিভাগের এমআরআই, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাম, সাধারণ এবং ডিজিটাল এক্স রে মেশিন সহ অধিকাংশ মেশিনগুলোই দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। যেগুলো কিছুটা কাজ করছে সেগুলো নষ্ট হবার পথে। এসব মেশিন নিয়ন্ত্রিত হয়ে থাকে নির্দিষ্ট একটি তাপমাত্রার উপর, কিন্তু শীততাপ মেশিনগুলো নষ্ট থাকায় সেসবও এখন অচল হতে বসেছে। আর জনবল সংকট তো আছেই, এতে রোগীরা বঞ্চিত হচ্ছেন কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে। 10:30 এখানে আমি এক্সরে করছি, বলছে যে 12টায় রিপোর্ট। এখন 12টা তো গত হয়ে গেছে, এখন আমরা রিপোর্ট পাই নাই। পয়সা হয়েছে, এখনো হয় নাই, হইলে দিব।
এতে মেশিনগুলো খারাপ থাকায় দরিদ্র মানুষকে বাইরের ল্যাবে গিয়ে উচ্চ মূল্যে করাতে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা। এক্সরেটা ওখানে ভালো আসে না, এক্সরেটা আমাদেরকে দেখা যায় যে বাইরে করতে হয়। মেশিন ভালো না থাকার কারণে আমরা বাইরে চিকিৎসা করতেছি। বিভাগীয় প্রধান জানালেন, মেশিনগুলোর সমস্যা থাকায় খুব জরুরি কাজগুলো ছাড়া তারা রোগীদের স্বাভাবিক কোনো চিকিৎসা সেবা দিতে পারছেন না। কমপ্লিকেটেড কেসগুলোকে আমরা করা যাবে সবই, কিন্তু আমরা রিপোর্ট করতে পারবো না, ওরকম ভালো কোয়ালিটির ইমেজ আসবে না। হাসপাতালের পরিচালক সমস্যাগুলোর কথা স্বীকার করে সমাধানের চেষ্টা চালাচ্ছেন বলে জানালেন। ইতোমধ্যে এইটা নিয়ে আমরা নিমুকে জানিয়েছি, নিমুর একটা টিম এসে এখানে ভিজিট করে গেছেন এবং ভিজিট করার পরে তারা আমাদের ছাড়পত্র দিয়েছেন এবং সেই ছাড়পত্র মোতাবেক আমরা যে কোম্পানি এটা সরবরাহ করেছেন সেই কোম্পানিকে কোটেশনের জন্য আমরা বলেছি। রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে প্রতিদিন গড়ে 3.5 থেকে 400 রোগীর বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা হয়ে থাকে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। যে কোনো উৎসবে রাজশাহী সিল্কের প্রতি বাড়তি আকর্ষণ থাকে, আর এই আকর্ষণ যদি হয় বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে উপলক্ষ করে, তাহলে তো কথাই নেই। তবে সিল্কের দোকানগুলোতে ভিড় বাড়লেও দাম বেশি রাখার অভিযোগ ক্রেতাদের। বরাবরের মতো বিক্রেতারা বলছেন, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দাম কিছুটা বেড়েছে। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে আরও জানাচ্ছেন সাইফুর রহমান রকি। সামনে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বিশেষ এই দিনটিকে ঘিরে বাঙালি নারীর সাজের অন্যতম অনুষঙ্গ ঐতিহ্যবাহী রাজশাহী সিল্কের শাড়ি। বর্ষবরণে বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতিকে পুরোপুরি ফুটিয়ে তুলতে জুড়ি নেই সিল্ক শাড়ির। কারুশিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় মনের মাধুরী মেশানো রঙে ফুটে উঠছে প্রতিটি শাড়ি। আধুনিকতার ছোঁয়া, নতুনত্ব ও গুণে মানে সেরা হওয়ায় বৈশাখে নারীর পছন্দের তালিকার শীর্ষে রাজশাহী সিল্কের শাড়ি। বৈশাখী আসছে, কাপড়টা আমাদের এখন চলবে, আমাদের এখন প্রোডাকশনটা বেশি হবে। কালো আছে, সাদা আছে, তারপর সোনালী আছে, এই তিনটাতে আমাদের এই বৈশাখের আপনার এটা চলে। আমাদের এই কাপড়টা 12 মাসই চলে, কিন্তু বৈশাখ মাসে একটু বেশি চলে। সামনে পয়লা বৈশাখ, আমরা সিল্কেই ছুটে আসি। সিল্কের শাড়ি পরে অনেক আরামদায়ক শাড়ি, ভালো লাগে, আধুনিকতার ছোঁয়া আছে। শুধু শাড়ি নয়, বৈশাখে নবীন প্রবীণদের কাছে সিল্কের তৈরি পাঞ্জাবি, থ্রি পিস, ফতুয়ার কদরও বেড়েছে কয়েক গুণ। এমন চিত্র দেখা গেল বেশ কয়েকটি শোরুম ঘুরে। তবে দাম নিয়ে কিছুটা অসন্তোষ ছিল ক্রেতাদের। সিল্কের গুলা বরাবরই দাম বেশি থাকে, তো সুতি যেগুলো দেখলাম ওগুলো ভালো লেগেছে, ডিজাইন গুলো ভালো, সবকিছু ভালো, কিন্তু রেট একটু বেশি মনে হলো আমার কাছে। তবে বিক্রেতারা জানান, উৎপাদন খরচ বাড়ায় সিল্ক বস্ত্রের দাম কিছুটা বেড়েছে। সিল্কের সুতা তো বাড়তি, তো এই জন্য আর কি শাড়িগুলোর দামও বাড়তি আর কি। সামগ্রিকভাবে একটু সামঞ্জস্য করে দামটা যতটুকু ন্যূনতম বৃদ্ধি করা যায় অতটুকুই করা হয়। ব্যবসায়ীরা জানান, এবার 35 থেকে 40 হাজার পিস সিল্কের শাড়ি উৎপাদনের টার্গেট। আর 2000 থেকে সর্বোচ্চ 50,000 টাকা দামের সিল্কের শাড়ির বেচাকেনা চলছে বৈশাখে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। কিশোরগঞ্জের ভৈরবে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে 4টি ইউনিয়নে বোরো আবাদ ক্ষতির মুখে পড়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। কৃষি কর্মকর্তা জানান, ভৈরবের 7টি ইউনিয়নে 6,235 হেক্টর ইরি ও বোরো ধানের আবাদ হয়েছে। পাহাড়ি ঢলে মেঘনা, কালী ও ব্রহ্মপুত্র নদের তীরবর্তী 4টি ইউনিয়নের প্রায় 350 হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। বাধ্য হয়ে কৃষক আধা পাকা ধান কেটে ঘরে আনলেও বেশিরভাগই চিটা। এতে ক্ষতির মুখে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। 17-18 গানি ক্ষেত আমার, বুড়ো জমি হইলে 12 গানি ক্ষেত। 12 গানি ক্ষেতের মধ্যে সব জমির উপর পানি উঠে গেছে। পুরো ধান 11 দিন ধরে তোলে, আজ যা কিছু দিন একবার তলিয়ে যেতেছে, সব শেষ। সাগানাগরের জমি এক মুঠ ধানও আনতে পারি নাই, সব পানি তলে গেছে এবং পচা গেছে, তা আনার কোনো সম্ভব নাই। গান্নাগর ইউনিয়নে 1220 হেক্টর জমিতে বুড়ো আবাদ করা হয়। এর মধ্যে 195 হেক্টর জমি উজান থেকে নেমে আসা পানিতে নিমজ্জিত হয়। দেশের বাইরের খবর। মিশরের 2টি গির্জায় জঙ্গি হামলার ঘটনায় 3 মাসের জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি। রোববার জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলের জরুরি বৈঠক শেষে জরুরি অবস্থার ঘোষণা দেওয়া হয়। দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সেনা মোতায়েনের কথাও জানান তিনি। রোববার তান্তা ও আলেকজান্দ্রিয়া শহরে বোমা হামলায় 44 জন নিহত ও শতাধিক মানুষ আহত হন। তান্তার সেন্ট জর্জ ক্যাপটিক গির্জায় প্রথম বিস্ফোরণে 29 জন নিহত ও 78 জন আহত হন। এর কয়েক ঘণ্টা পর আলেকজান্দ্রিয়ার সেন্ট মার্ক ক্যাপটিক গির্জায় আত্মঘাতী বোমা হামলায় 15 জন নিহত এবং আহত হন অন্তত 35 জন।
জঙ্গি গোষ্ঠী আইএস তাদের নিজস্ব গণমাধ্যম আমাক নিউজে হামলার দায় স্বীকার করেছে। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ করেছে মিশরের সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়। খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডের মাত্র এক সপ্তাহ আগেই এই হামলার ঘটনা ঘটল। ক্রিকেটের খবর। মাশরাফির অবসর প্রসঙ্গে বিতর্কের আগুন আরও উস্কে দিলেন জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ম্যাচকে টি-20 ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়তে অনুরোধ করা হয়েছিল বলে জানান তিনি। তবে মাশরাফির অবসরের সিদ্ধান্তকে একান্তই ব্যক্তিগত বলে অভিহিত করেছেন সুজন। বোর্ডের ইয়ে ছিল যে ও ক্যাপ্টেন্সি থাকবে না, বাট ও যদি সিলেকশনে হয় তো ওরা সিলেক্ট হলে খেলবে, না হলে খেলবে না। অবশেষে আসল কথা বেরিয়ে এলো জাতীয় দলের ম্যানেজারের মুখ থেকে। বোর্ড থেকে নাকি মাশরাফিকে টি-20 অধিনায়কত্ব ছেড়ে দিতে বলা হয়েছিল। যে মানুষটি শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে যান, ওয়ানডের মতো বাংলাদেশের টি-20 দলটিকেও গুছিয়ে নেওয়ার পরিকল্পনা আছে তার, সেই মানুষটি লঙ্কানদের বিপক্ষে টি-20 সিরিজের প্রথম ম্যাচে টস করতে নেমে নিজের অবসর ঘোষণা দেন। পারফরমেন্স একটা বড় ব্যাপার, ডেফিনেটলি ক্যাপ্টেনেরও পারফরমেন্সটা ইম্পর্টেন্ট, আর সবচেয়ে বড় কথা শারীরিক ব্যাপারটাও থাকে যে ও ফিটনেসটা ওর কতদূর থাকবে, বা এটাও একটা ব্যাপার যে যদি ও তার আগে ব্রেকডাউন হয় তখন তাকে দেরি হয়ে যাবে। তবে এই বিষয়টি নজর এড়ায়নি কারো। মাশরাফির দৃঢ়চেতা চরিত্র সম্পর্কে যাদের ধারণা আছে, টি-20 উপভোগ করি না বলে সেই ম্যাচ অবসরের কথা জানালে খটকা লাগে তাদের। ভ্রু কুচকে থলের বেড়াল খুঁজতে থাকেন তারা। দেশ জুড়ে চলে মানববন্ধন। ক্রিকেট বোর্ড যে এতে কিছুটা চাপে আছে তা বলাই যায়। বিমানবন্দরে গণমাধ্যমের সামনে বিসিবি সভাপতির তালগোল পাকানো কথায় সেটির প্রমাণও মেলে। ও ক্যাপ্টেন্সিতে ছিল। বাতাসে আরো খবর ভাসছে, মুশফিক মাহমুদুল্লাহ সহ দলের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারের জায়গাও নাকি নড়বড়ে। শ্রীলঙ্কায় নিজেদের ১৭তম টেস্টে মাহমুদুল্লাহ রিয়াদকে একাদশ থেকে বাদ দেয়া আর দেশে পাঠানোর প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তের প্রসঙ্গ উঠে আসে জাতীয় দলের ম্যানেজারের সঙ্গে কথোপকথনে। পাইলট সিরিজের মাঝে ক্যাপ্টেন্সি চলে যায়, দুর্জয়ের এরকম ঘটনা ঘটে, এরকম আমাদের বাংলাদেশে এটা নতুন কিছু না। আসলে মাহমুদুল্লাহর ইস্যু বা মাশরাফির ইস্যু আমার মনে হয় যে এগুলো যতটা হাইপ উঠেছে ততটা আসলে তত কিছু না। ইটস ভেরি তাদের সাথে কথা বলেই সব কিছু হয়েছে। কেভিন পিটারসনের মতো বড় প্লেয়ারকে হয়তো বা ইংল্যান্ডকে বিভিন্ন কারণে বাদ পড়েছে। যে কোনো নামের আগে বাংলাদেশ ক্রিকেটটা সবচেয়ে বড়, তো বাংলাদেশ ক্রিকেটের জন্য যদি কোনো কিছু ভালো হয়, ওয়াই নট। দলের প্রয়োজনে পরিবর্তনটা গ্রহণযোগ্য, কিন্তু মাশরাফির মতো দলের জন্য উৎসর্গীকৃত সিনিয়র ক্রিকেটারকে একতরফা সিদ্ধান্তে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়াটি কি বৃহত্তর অর্থে সঠিক? প্রশ্নটা তোলা থাকলো সংশ্লিষ্টদের জন্য। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান ওয়ানডে সিরিজের খবর। দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়েছে পাকিস্তান। টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে 5 উইকেটে 282 রান করে সফরকারীরা। জবাবে মাত্র 208 রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। এ জয়ে 3 ম্যাচ সিরিজে 1-1 সমতায় ফেরালো পাকিস্তান। গায়ানায় ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। দলীয় 44 রানেই আহমেদ শেহজাদ ও কামরান আকমলকে ফেরান গ্রাবিল ও জোসেফ। তবে এরপরই হাল ধরেন বাবর আজম। মোহাম্মদ হাফিজকে নিয়ে গড়েন 69 রানের জুটি। এরপর 32 রান করা হাফিজকে আউট করে এ জুটি ভাঙেন নার্স। তবে ক্যারিয়ার সেরা 125 রান তুলে অপরাজিত থাকেন বাবর আজম। তাকে সঙ্গ দিয়ে ইমাদ ওয়াসিম তোলেন ঝোড়ো গতির 43 রান। দুজনের দাপুটে ব্যাটিংয়ে 5 উইকেটে 282 রান তোলে পাকিস্তান। লক্ষ্য তাড়া করতে নেমে হাসান আলীর বোলিং তাণ্ডবে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ 68 রান এসেছে অধিনায়ক জেসন হোল্ডারের ব্যাট থেকে। অ্যাশলে নার্স করেন 44 রান। এছাড়া ব্যর্থ হয়েছেন অন্যরা। ফলে 208 রানে থামে ক্যারি বিউডের ইনিংস। পাকিস্তানের হয়ে 38 রানে 5 উইকেট নিয়েছেন হাসান আলী। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। নয়াদিল্লিতে ভারতের ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতবিনিময়। 4 দিনের সফর শেষে দেশে ফিরবেন আজ। তিস্তা চুক্তি না হওয়ায় বাংলাদেশের হতাশা থাকলেও নিরাশ হওয়ার কিছু নেই, মন্তব্য ভারতের বিশ্লেষকদের। দুই দেশই এই ইস্যুতে স্থায়ী সমাধানে পৌঁছাতে চায়। ডেথ রেফারেন্স মামলার নিষ্পত্তিতে দীর্ঘ সময় লাগায় বিনা বিচারে কারাবরণ করতে হচ্ছে অনেককে। বিচারপতি ও আইনজীবীর সংকটই কারণ বলছেন সিনিয়র আইনজীবীরা। নীতিমালা ছাড়াই 10 বছর ধরে চলা 17টি বেসরকারি আইসিডিকে সরিয়ে নিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চলে যেতে হবে 20 কিলোমিটার দূরে সীতাকুণ্ডে। এবং পহেলা বৈশাখ সামনে রেখে কদর বেড়েছে রাজশাহী সিল্কের। বেশি দামের অভিযোগ ক্রেতাদের। উৎপাদন খরচ বাড়ায় কারণ বলছেন বিক্রেতারা।
এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।